রবিচন্দ্রন অশ্বিন তথা প্রফেসর অশ্বিনের কাছে তো ঋণের বোঝা বেড়েই চলেছে ভারতীয় ক্রিকেট দলের। আর কত ম্যাচ তিনি একা হাতে জেতাবেন বলুন তো ভারতকে? এই সদ্য সমাপ্ত ভারত বাংলাদেশ টেস্ট সিরিজেও তিনি প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। এই নিয়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চবার মোট 11বার তিনি প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হলেন কোনো পার্টিকুলার টেস্ট সিরিজে। আপনারা প্রথমে ওই চেন্নাই টেস্টের কথাই ভেবে দেখুন না, যেখানে প্রথম 2 সেশনের মধ্যেই ভারত 144 রানে 6 উইকেট হারিয়ে প্রবল চাপের মধ্যে পড়ে গেছিল। তখন ড্রেসিং রুমে আর কি টিমের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এরকমটাই মনে হচ্ছিল কোনো ক্রমে ওই 200 থেকে 250টা রান তুলতে পারলেই অন্ততপক্ষে টিমের মুখটা রক্ষা হয়। কিন্তু ঠিক এই জায়গাটাতেই রবিচন্দ্রন অশ্বিন সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজাকে সাথে নিয়ে 199 রানের একটা ম্যারাথন জুটি করে তোলে। মূলত তাদের এই পার্টনারশিপটার জন্যই ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি বাংলাদেশের থেকে ইন্ডিয়ার দিকে শিফট হয়ে যায়। অশ্বিন উইকেটে এসেই আর কি বাংলাদেশের পেস বোলার বলুন বা স্পিনারদের এগেনস্টে বলুন যেভাবে শট নেগোশিয়েট করছিলেন, যতটা দ্রুত হারে সম্ভব তিনি রান তোলার চেষ্টা করছিলেন, তাতে তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে একবারও মনে হচ্ছিল না যে তিনি টেস্ট ক্রিকেটে ব্যাটিং করছেন। এর আগে কোনো পার্টিকুলার টেস্ট ম্যাচে তাকে কিন্তু এই অ্যাপ্রোচে আমরা কখনোই ব্যাটিং করতে দেখিনি। তিনি পাল্টা কাউন্টার অ্যাটাকিং একটা ইনিংস খেলে ওই বাংলাদেশের বোলারদের কনফিডেন্স পুরোপুরি একদম গুড়িয়ে দিয়েছিলেন। আমার মনে আছে সাকিব আল হাসানকে একটা স্লক সুইপ করে যেভাবে আর কি তিনি মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন, অসাধারণ একটা দৃষ্টিনন্দন শট ছিল। মনে হবে আপনার মানে যতবারই দেখবেন ততবারই কম দেখা হবে। আর অপর প্রান্ত থেকে রবীন্দ্র জাডেজাও তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিল আর কি। তাদের এই মানে শেষ বেলার এই পার্টনারশিপটাই আর কি প্রথম দিনের একদম শেষ সেশনে আর কি মানে তাদের পার্টনারশিপে 100 রান যেহেতু উঠে গেছিলো, 100রও বেশি রান উঠে গেছিলো। আমি বললাম প্রথম 2টা সেশনে আর কি বাংলাদেশের বোলাররা ইন্ডিয়ার 6 উইকেট নিয়ে নিয়েছিল। সো আর কি প্রথম দিনের প্রথম 2টা সেশন অফিসিয়ালি কিন্তু বাংলাদেশেরই ছিল। তো আর কি লাস্ট সেশনে অশ্বিন জাডেজার ওই 100+ রানের পার্টনারশিপের সৌজন্যে অবশ্যই আর কি অপরাজিত পার্টনারশিপ ছিল। সেই কারণে আর কি ভারত ওই দিন শেষে 6 উইকেটের বিনিময় 300+ করে চলে যায়। মানে প্রথম দিনেই আর শেষেই আর কি ম্যাচের মোমেন্টামটা ইন্ডিয়ার দিকে অলরেডি শিফট হয়ে যায়। তারপর ভারতকে আর ওই ম্যাচে পেছন ফিরে তাকাতে হয়নি। আর দিন শেষে অশ্বিন নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটাও তুলে নেন। খুবই একটা হেলদি স্ট্রাইক রেট মেনটেন করে তিনি প্রথম থেকেই রান করে গেছেন। এর পরের দিন আর নিজের ইনিংসটাকে তিনি খুব বেশি বড় করতে পারেননি। ওই 133 বলে 113 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। তার এই ইনিংসে তিনি 11টা 4 আর 2টো ছক্কা মেরেছিলেন। খুবই সুন্দর একটা দায়িত্বশীল একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি খেলে আর কি ভারতকে সাহায্য করেছেন। তো তার ওই ইনিংসটা আর ওই রবীন্দ্র জাডেজার সাথে তার ওই 199 রানের জুটিটা সৌজন্যেই ভারত মানে প্রথম ইনিংসে 376 তুলতে সক্ষম হয়। ভাবুন 144-এ যেখানে 6 হয়ে গেছিল সেখান থেকেই আর কি অশ্বিন মানে আর কি তার নিজের ক্রেডিট বলুন বা অশ্বিন জাডেজার 199 রানের জুটিটা বলুন, তাদের সৌজন্যেই ভারত 376-এ গিয়ে শেষ করে। এরপর আর কি মানে বাংলাদেশের প্রথম ইনিংসে অশ্বিন বল হাতে কোনো উইকেট না নিতে পারলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু বল হাতে নিজের আবার সেই কামালটা দেখালেন। বাংলাদেশের আর কি বেশ বড় বড় কয়েকটা উইকেট তিনি তুলেছিলেন। মমিনুলকে মনে আছে তিনি যেভাবে আর কি ট্র্যাপ করে আউট করেছিলেন, মানে খুবই একটা সুন্দর জায়গায় একটা বল পিচ আপ করিয়েছিলেন। মমিনুল মানে ডিফেন্সের জন্য সামনের দিকে আর কি পাটা বাড়িয়েছিল, ব্যাট আর উইকেটের মাঝে যে সামান্য একটু গ্যাপ ছিল ওই গ্যাপটা খুঁজে নিয়েই মমিনুলের স্টাম্প আঘাত করলো, ফলে আর কি মমিনুল ওই জায়গাটায় আউট হয়ে গেলেন। মানে চমৎকার একটা লাইন লেংথ মেনটেন করে তিনি ওই পার্টিকুলার ডেলিভারিটা করেছিলেন। এরপর আমার মনে আছে সাকিব আল হাসানকে মানে খুবই একটা আর কি বলতে গেলে চমৎকার একটা প্ল্যান করেই তিনি ফিরিয়েছিলেন একটা সফট ডিসমিসালে আর কি। তার আগে ওই সাকিব আর শান্তর মধ্যে একটা 48 রানের জুটি হয়ে গেছিলো, খুবই কমফর্টেবল লাগছিল এই জুটিটাকে। তো সেই জুটিটাকেও আর কি ব্রেক করেন ওই আর কি ফাইনাল ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন একটা ফরওয়ার্ড শর্ট লেগ রেখে সাকিবকে ওই জায়গাটা ট্র্যাপ করে তিনি ক্যাচ আউট করে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এছাড়াও টেস্টে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকের উইকেটও ওই ইনিংসে তিনি তুলেছিলেন। এছাড়াও আর কি ওই সাদমান বা তাসকিনের উইকেটও আর কি নিয়েছিলেন ওই মানে বাংলাদেশের সেকেন্ড ইনিংসটায় প্রথম টেস্টে। সব মিলিয়ে আর কি তিনি মানে 88 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন। তো তার ওই আর কি ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি আর এই লাস্ট ইনিংসে আর কি 6 উইকেট নেওয়ার দৌলতে ব্যাটিং বোলিং উভয় ডিপার্টমেন্টেই তার অবদানের জন্য প্রথম টেস্টে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এরপর কানপুর টেস্টের কথায় আসা যাক। আর কি বাংলাদেশের আর কি প্রথমে 29 রানে 2 উইকেট চলে গেছিল। এরপর তৃতীয় উইকেটে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত আর মমিনুলের মধ্যে একটা 51 রানের জুটিও গড়ে উঠেছিল। প্রথম আর কি সেশনটা শেষ হওয়ার পরেই দ্বিতীয় সেশনে যখন খেলা শুরু হলো তারপরে পরেই আর কি অশ্বিন একটা ড্রিফটারে ওই আর মানে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তকে পুরোপুরি বোকা বানিয়ে তাকে এলবিডাব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওইখানেও আর কি দেখতে গেলে একটা যে বড় জুটি গড়ে উঠছিল ধীরে ধীরে, ওই পার্টনারশিপটাও ব্রেক করেন রবিচন্দ্রন অশ্বিন, ঠিক ওই ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসটার মতো। আর এরপরেও আর কি তিনি মানে বাংলাদেশের ওই সাকিব আল হাসানের উইকেটটাও তুলেছিলেন ফার্স্ট ইনিংসে। প্রথম ইনিংসে তিনি 2 উইকেটই নিয়েছিলেন
আর এরপর ব্যাট হাতে তিনি আর কি সেভাবে কন্ট্রিবিউট অতটা করতে পারেনি, মাত্র 1 রানই করেছিলেন। আর এরপর তিনি বল হাতে সেকেন্ড ইনিংসও 3-3টা উইকেট পিক করেছিলেন। তার মধ্যে ওই চতুর্থ দিন শেষ বেলায় বাংলাদেশকে আর কি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ওই তাড়াহুড়ো করে 10টা-11টা ওভার ব্যাটিং করানোর জন্য পাঠিয়েছিলেন। তো সেইখানেও দুইটা ক্রুশাল উইকেট কিন্তু ওই অশ্বিন পিক করেছিলেন। তার মধ্যে একটা ছিল ওপেনার জাকির হাসানের, আর একটা হচ্ছে ওই নাইট ওয়াচম্যান হাসান মাহমুদের। তো যাই হোক আর কি অশ্বিন ওই 2টা উইকেট নিয়ে তো ভারতকে আর কি বলতে গেলে জয়ের স্বাদ এনে দিয়েছিল একদম চতুর্থ দিন শেষ বিকেলে। এরপর ওই শেষ দিনেই বাংলাদেশ যখন ওই 26 রানে 2 এই অবস্থায় খেলতে নামে, তখনই আর কি মানে খেলা শুরুর ওই 10-15 মিনিটের মধ্যেই তিনি ওই মমিনুলের উইকেটটা ওই জায়গাটা তুলে নেন। মমিনুলকে একটা খুব মানে সুন্দর একটা সেট ট্র্যাপে তিনি আউট করেছিলেন। ফার্স্ট ইনিংসে মমিনুল সেঞ্চুরি করেছিলেন, তিনি বেশ কিছু আর কি স্লগ সুইপ মেরেছিলেন ভালো ভালো আর কি স্পিনারদের এগেনস্টে। তো আর কি মানে আর অশ্বিনের ওই ব্যাপারটা মাথায় ছিল, তো তিনি আর কি মানে মমিনুলকে ওই একটা স্লগ সুইপেরই একটা ট্র্যাপে ফেলেছিলেন। তিনি কি করেছিলেন, একটা লেগ স্লিপ ফিট করে দিয়েছিলেন আর বলের লেংথটাকে একটু আর কি মানে পেছনের দিকে করে দিয়েছিলেন, আর একটা ডাউন দ্য লেগে তিনি বল করেছিলেন, যেহেতু একটা লেগ স্লিপ রেখেছিলেন সেই কারণে। তো মমিনুল অশ্বিনের ওই পাতা ফাঁদে পা দিয়ে তিনি ওই স্লগ সুইপ করতে গেলেন, ফলে ব্যাটে বলে ঠিকমতো কানেক্ট না হয় ওই লেগ স্লিপ ফিল্ডারের হাতে জমা পড়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। তো হিসাব মতো দেখলে অশ্বিন বাংলাদেশের সেকেন্ড ইনিংসেও 3-3টা উইকেট পিক করেছিল। মানে টোটালি আর কি হিসাব করলে কানপুর টেস্টের 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশের 5 উইকেট তিনি শিকার করেছিলেন। আর ফার্স্ট টেস্টে তো বললাম প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন, আর বাংলাদেশের আর কি দ্বিতীয় ইনিংসে তিনি 6টা উইকেট পিক করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ 6টা উইকেট। তার জন্যই আর কি বলতে গেলে বাংলাদেশ ওই মাত্র 234 রানে ওই 515 রান তাড়া করতে নেমে গুটিয়ে গেছিল। তো এই সিরিজে ওভারঅল তার যদি স্ট্যাট দেখা হয়, তিনি 2 ম্যাচ মিলিয়ে 2 ইনিংসে করেছেন 114 রান, তার অ্যাভারেজ হচ্ছে 57। এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে ব্যাটারদের লিস্টে মানে মিনিমাম যারা 100+ রান করেছেন তাদের মধ্যে সব থেকে বেশি অ্যাভারেজ হচ্ছে ওই রবিচন্দ্রন অশ্বিনের। আর 2 টেস্ট মিলিয়ে তিনি মোট উইকেট নিয়েছেন 11টা, ওই 19.27 অ্যাভারেজে। মানে প্রত্যেক 19 রান অন্তর তিনি একটা করে উইকেট নিয়েছেন। তিনিও আর কি সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার বুমরার সাথে যৌথভাবে। তো তার এই মানে অনবদ্য এই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পর তো তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হবেন না তো কে হবেন? স্বাভাবিকভাবেই মানে এই নিয়ে আর কি 11 নম্বর প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড তিনি পেলেন। এখনও পর্যন্ত আর কি শ্রীলঙ্কার লেজেন্ডারি স্পিনার মুথাইয়া মুরলীধরনের সাথে এই জায়গাটায় তিনি যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছেন। আশা করি পরের কয়েক সিরিজের মধ্যেই তিনি এই রেকর্ডটাকে একদম এককভাবে নিজের দখলে নিয়ে নেবেন। তো এর পরেই মানে ভারতের নিউজিল্যান্ডের এগেনস্টে একটা টেস্ট সিরিজ রয়েছে, তারপরেই অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ রয়েছে। তো আপনারা কি মনে করেন আগামী 2 সিরিজের মধ্যেই রবিচন্দ্রন অশ্বিন কি পারবেন মুথাইয়া মুরলীধরনের সাথে এখন যে রেকর্ডটা তিনি যৌথভাবে শেয়ার করে আছেন সেটাকে ভেঙে দিয়ে এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা আর কি এককভাবে নিজের দখলে করে নিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?